আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৩ থেকে ঋতু পরিবর্তন ও দিবারাত্রি হ্রাস বৃদ্ধির যেই কারণগুলো থাকে বা মনে রাখার যে সহজ পদ্ধতিগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই টাইপের এই সংক্রান্ত আলোচনা রয়েছে। এখানে একটা চিত্র দেওয়া আছে। তোমাদের পাঠ্য বইয়ে ঠিক এরকমভাবে একটা চিত্র দেওয়া আছে। তো আমরা অনেক সময় কি করি যে হচ্ছে ঋতু পরিবর্তন বা কিভাবে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, এটা হচ্ছে আমরা মুখস্থ করার একটা প্রবণতা রয়েছে যে 22শে ডিসেম্বর এই উত্তর গোলার্ধে হচ্ছে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এরকম করে করে মুখস্থ করার একটা প্রবণতা থাকে। যার কারণে দেখা যায় আমরা যখন সৃজনশীল বা হচ্ছে এমসিকিউ কোনো এই সংক্রান্ত যখন কোনো প্রশ্ন আসে, তখন আমরা সেটা উত্তর দিতে হচ্ছে হিমশিম খাই। হয়তো দেখা যায় আবার যে আমরা প্রপারলি উত্তর দিতে পারি না। তো যার কারণে আমাদেরকে কিছু মনে রাখার, এই ঋতু বা হচ্ছে দিবারাত্রি কখন হ্রাস বৃদ্ধি ঘটে না ঘটে, এটা হচ্ছে মনে রাখার জন্য আমরা কিছু পদ্ধতি এখানে অবলম্বন করেছি, যেগুলো ফলো করলে বা অনুসরণ করে আমরা আশা করছি যে তোমরা হচ্ছে সঠিকভাবে প্রশ্ন উত্তরপত্র এগুলো ব্যাখ্যা করতে পারবে। তো আমরা এখানে মোটামুটি 10 থেকে 11টা পয়েন্ট এখানে আলোচনা করেছি। সবগুলো ধাপে ধাপে যদি আমরা আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কখন হচ্ছে দিনের দৈর্ঘ্য বেশি থাকে, কখন রাতের দৈর্ঘ্য কম থাকে, এগুলো বুঝতে পারবে খুব সহজেই। তো আমরা প্রথমেই যে ধাপটা হচ্ছে এখানে বলা হয়েছে, যেটা আমাদের মনে রাখা দরকার, যে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত একটি দেশ, এই দেশের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তো এটা হচ্ছে প্রথমেই এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ কোন গোলার্ধের দেশ। বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধের একটি দেশ এবং এই দেশের মাঝ বরাবর হচ্ছে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, যেটা হচ্ছে এই রেখাটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, তো এইটা প্রথমে আমরা মনে রাখবো, সবসময় এটা মনে রাখতে হবে। পরবর্তীতে 2 নম্বর পয়েন্ট যেটা আমার মনে রাখতে হবে, বাংলাদেশের ঋতুগুলো মনে রাখলেই ঋতু আলাদা করে মুখস্থ করতে হবে না। বাংলাদেশের ডিসেম্বরের শীতকাল মানে উত্তর গোলার্ধের শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে তার ঠিক বিপরীত ঋতু অর্থাৎ গ্রীষ্মকাল বিরাজ করবে। তার মানে কি, এখন যদি বলা হয় যে ডিসেম্বরে উত্তর গোলার্ধে কোন ঋতু, তাহলে আমরা জানি যে শুরুতে আমরা আলোচনা করেছি বা এখানে উল্লেখ করেছি যে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। তার মানে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, অর্থাৎ ডিসেম্বরে আমাদের এখানে কি কাল থাকে, শীতকাল থাকে। তো আমরা স্বভাবতই বলতে পারবো কি যে উত্তর গোলার্ধে তখন কি হবে, শীতকাল হবে। ঠিক আছে, এবং দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত ঋতু বিরাজ করবে। এখন আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি, ধরেন এটা হচ্ছে আপনার পৃথিবী, এই মাঝ বরাবর যদি যে রেখাটা গেছে সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে নিরক্ষরেখা। এখন এই 23 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা এই দিক দিয়ে গেছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এইখানে। আর এই দিক দিয়ে হচ্ছে আরেকটা হচ্ছে মকরক্রান্তি রেখা গেছে, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত দেশ এবং এটা মাঝ বরাবর হচ্ছে কর্কটক্রান্তি রেখা গেছে, অর্থাৎ এই রেখাটা গেছে। আর এখানে ধরেন সূর্য কি করে, যখন গ্রীষ্মকাল থাকে তখন কি হয়, সূর্য এখানে সরাসরি কিরণ দেয়। ঠিক আছে, এই রেখার উপরে এখান থেকে সূর্য। ঠিক আছে, তো যার কারণে এখানে কি হয়, তাপমাত্রা বেশি থাকে, এখানে গ্রীষ্মকাল থাকে। আর বিপরীত দিকে কি হয়, এখানে এই গোলার্ধ যেটা আছে এটা কি দক্ষিণ গোলার্ধ, তো এখানে দূরে থাকার কারণে এখানে তাপমাত্রা কম অনুভূত হয়, যার কারণে এখানে কি হয়, শীতকাল হয়। তো এটা মাথায় রাখতে হবে যে এই গোলার্ধের যে ঋতু হবে ঠিক বিপরীত গোলার্ধে তার বিপরীত ঋতু হবে। ঠিক আছে, তো আমরা যদি 4টা ঋতু তোমাদের পাঠ্যবে আলোচনা করা আছে, একটা হচ্ছে শীত, শীতের বিপরীত আমরা তো সবাই জানি গ্রীষ্ম। আবার আরেকটা ঋতু হচ্ছে শরৎ, আবার শরতের বিপরীত ঋতু কি, বসন্ত। ঠিক আছে, তার মানে কোনো গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয়, বিপরীত গোলার্ধে তার বিপরীত ঋতু অর্থাৎ শীতকাল হবে। কোনো গোলার্ধে শরৎকাল হলে তার বিপরীত গোলার্ধে কি হবে, তার বিপরীত ঋতু বসন্তকাল হবে। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। পরবর্তীতে ধাপে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে বাংলাদেশে জুন মাসে গ্রীষ্মকাল অর্থাৎ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ঠিক আছে, তার মানে কি বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে, বাংলাদেশে যেই কাল বিরাজ করবে, যেই ঋতু বিরাজ করবে, উত্তর গোলার্ধে একই ঋতু বিরাজ করবে এবং দক্ষিণ গোলার্ধে তার ঠিক বিপরীত ঋতু মানে শীতকাল বিরাজ করবে। অন্যদিকে বাংলাদেশে যখন শরৎকাল, এখানে ব্র্যাকেট দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, উত্তর গোলার্ধে বসন্তকালে বিরাজ করবে, তখন দক্ষিণ গোলার্ধে যথাক্রমে বসন্তকাল ও শরৎকাল বিরাজ করবে। মানে এটা যথাক্রমে দিয়ে দিচ্ছি যে শরৎকাল বসন্তকাল হলে এই যে এখান থেকে এই যে শরৎকালের বিপরীত হচ্ছে এই যে এখানে বসন্তকাল, আবার হচ্ছে এই বসন্তকালের বিপরীত হচ্ছে শরৎকাল, এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী পয়েন্টে বলা হয়েছে কোনো জায়গায় অথবা গোলার্ধে গ্রীষ্মকাল মানেই সূর্য সেখানে লম্ব অথবা সরাসরি কিরণ দেয়। ঠিক আছে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে আমি এখানে গ্রীষ্মকাল বলছিলাম, কারণ কি, কারণ সূর্য এখানে সরাসরি কিরণ দেয়, এখানে গ্রীষ্মকাল। আর এই তার ঠিক বিপরীত গোলার্ধে কি হয়, সরাসরি কিরণ দেয় না,
বাঁকা বা তির্যকভাবে কিরণ দেয়, যার কারণে এখানে কি হয়, তাপমাত্রাটা কম অনুভূত হয়। এটাই হচ্ছে এই পয়েন্টে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে কোনো জায়গায় বা গোলার্ধে গ্রীষ্মকাল মানে সূর্য সেখানে লম্ব বা সরাসরিভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যেটা আমরা একটু আগে ওই চিত্রের মধ্যে ব্যাখ্যা করছি। আবার দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল তখন সূর্য মকরক্রান্তি রেখার উপর কি করে, কিরণ দেয়, মানে হচ্ছে লম্বভাবে কিরণ দেয়, যেটা হচ্ছে এখানে এরকম, ঠিক আছে। যদি এইটার দিকে সরাসরি কিরণ দিত তাহলে এখানে গ্রীষ্মকাল হইতো, আর এখানে কি হইতো, শীতকাল হইতো। এটাই বলা হয়েছে যে কোনো গোলার্ধে গ্রীষ্মকাল মানে হচ্ছে ওই কর্কটক্রান্তি বা মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, বাকি গোলার্ধে কি হয়, তির্যক বা বাঁকাভাবে কিরণ দেয়, ঠিক আছে। আর পরবর্তী সেম একই কথা বলছে যে কোনো জায়গায় গোলার্ধে শীতকাল মানে সূর্য সেখানে তির্যক হবে, এইটাই আবার আলাদা করে বলছে। উত্তর গোলার্ধে শীতকাল হলে সূর্য সেখানে তির্যকভাবে কিরণ দেয়, আবার দক্ষিণ গোলার্ধে শীতকাল হলে সূর্য সেখানে কি হয়, সূর্য সেখানে তির্যকভাবে কিরণ দেয়। পরবর্তী ধাপে বলা হচ্ছে কোনো গোলার্ধে গ্রীষ্মকাল মানে সূর্য সেখানে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ সূর্য সেখানে বেশি সময় কিরণ দেয়, ফলে ওই গোলার্ধে তখন দিন বড় হয়, রাত অপেক্ষাকৃত ছোট হয়। তার মানে কি, সূর্য বেশি সময় ধরে কিরণ দিচ্ছে, অর্থাৎ দিন বলতে আমরা কি বুঝি, যখন সূর্যের আলো থাকে তখনই কি বলি, আমরা সেটাকে দিন বলি। যখন সূর্যের আলো থাকে না তখন আমরা সেটাকে রাত বলি। তো এখানে হচ্ছে লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ বেশি সময় কিরণ দিচ্ছে, অর্থাৎ বেশি সময় কি হচ্ছে, আলো হচ্ছে, এখানে আলো দেখা যাচ্ছে, যার কারণে এখানে কি হইতেছে, দিন বড় হইতেছে আর রাত হইতেছে কি, ছোট হইতেছে। তো আমরা যদি 24 ঘন্টার হিসাব করি, ধরেন কোনো জায়গায় 14 ঘন্টা দিন হইলো, তাহলে কি হবে, বাকি 12 ঘন্টা কি হবে, আমার রাত হবে, বাকি হচ্ছে কি 10 ঘন্টা রাত হবে। তার মানে কি 24 ঘন্টা তো ঠিকই থাকবে, তার মানে দিন বাইরে গেলে রাত কি হবে, ছোট হবে। এটাই বলা হচ্ছে যে যদি দিন বড় হয় তাহলে কি হবে, ওই গোলার্ধে রাত ছোট হবে। পরবর্তীতে বলা হচ্ছে কোনো গোলার্ধে শীতকাল মানে সূর্য সেখানে তির্যকভাবে কিরণ দেয়, অর্থাৎ সূর্য সেখানে কম কিরণ দেয়। তির্যকভাবে বা কম কিরণ দিচ্ছে মানে কি, সেখানে হচ্ছে কম সময়ের জন্য কিরণ দিচ্ছে, যার কারণে এখানে কি হইতেছে, দিন ছোট হচ্ছে, অর্থাৎ কম সময় আলো দিচ্ছে, মানে কি এখানে অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অন্ধকারটা বেশি হইতেছে, যার কারণে এখানে রাত বড় হইতেছে আর কি হইতেছে, দিন ছোট হচ্ছে, এটা এখানে বলা হচ্ছে। সর্বোপরি আমরা বলতে পারি কোনো গোলার্ধে যে ঋতু হবে অন্য গোলার্ধে তার ঠিক বিপরীত ঋতু হবে। এটা আমরা সারমর্ম এখানে তুলে ধরতেছি এই 8, 9, 10-এ। কোনো গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিলে অন্য গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেবে, এটা আমরা বুঝতে পারছি। আবার আমি 8 নম্বরটা আবার আলোচনা করতেছি। সর্বোপরি আমরা বলতে পারি কোনো গোলার্ধে যে ঋতু হবে অন্য গোলার্ধে ঠিক তার বিপরীত ঋতু হবে। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে কোনো গোলার্ধে শীতকাল, তাহলে তার ঠিক বিপরীত গোলার্ধে হবে গ্রীষ্মকাল। যদি কোনো গোলার্ধে বলতে পারেন যে ধরতে পারেন বসন্তকাল, তাহলে তার ঠিক বিপরীত গোলার্ধে হবে কি, শরৎকাল। এটাই হবে, এর বাইরে হবে না। তারপর বলা হচ্ছে কোনো গোলার্ধের সূর্য লম্বভাবে কিরণ দিলে অন্য গোলার্ধের সূর্য তির্যকভাবে কিরণ দেবে, এটা বলতেছি। এটা বুঝতে পারছি যে এক জায়গায় লম্ব আর এক জায়গায় তির্যক। আবার কোনো গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দিলে অন্য গোলার্ধে লম্বভাবে কিরণ দিবে, এটা আমরা বুঝতে পারছি। আবার বলা হচ্ছে কোনো গোলার্ধে দিন বড় হলে রাত ছোট হবে, এটাও স্বাভাবিক অবস্থা একটা। অন্য গোলার্ধে তখন দিন ছোট হবে এবং রাত বড় হবে। আবার কোনো গোলার্ধে দিন ছোট হলে কি হবে, রাত বড় হবে। আবার অন্য গোলার্ধে কি হবে, ঠিক তার বিপরীত অবস্থা হবে, অর্থাৎ দিন বড় হবে এবং রাত ছোট হবে। তো এইটা হচ্ছে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবো। আমি যদি আরেকটু আলোচনা করি, ধরেন আমি বললাম হচ্ছে যে জুন মাসে উত্তর গোলার্ধে কোন ঋতু, উত্তর গোলার্ধে কোন ঋতু, এটা যদি আমি বলি, দেখেন আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে চিন্তা করে নিছি যে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, এটা আমরা প্রথমে চিন্তা করে নিছি। তার মানে উত্তর গোলার্ধে বাংলাদেশে, যেহেতু এখানে উত্তর গোলার্ধে কথা বলছে, তাহলে আমরা চিন্তা করতে হবে বাংলাদেশের জুন মাসে কোন ঋতু। তাহলে আমরা সবাই জানি জুন মাসে কি হয়, গ্রীষ্মকাল হয়। তাহলে আমরা বলতে পারবো কি কোন গোলার্ধে কি জুন মাসে হচ্ছে উত্তর গোলার্ধে কি হবে, গ্রীষ্মকাল। তাহলে দক্ষিণ গোলার্ধে যদি প্রশ্ন করে, ধরেন ঘ নাম্বার এটা প্রশ্ন করতে পারে, ঘ নাম্বার এটা প্রশ্ন করতে পারে যে তার ঠিক বিপরীত গোলার্ধে কোন ঋতু হবে, দিন রাতের অবস্থা বা দৈর্ঘ্যের তারতম্য কেমন হবে, তখন আপনি বলতে পারবেন এখানে গ্রীষ্মকাল হয়েছে, তার মানে হচ্ছে তার ঠিক বিপরীত গোলার্ধে কি হবে, বিপরীত ঋতু হবে শীতকাল। আর শীতকালে কি হয় আমরা সবাই জানি, শীতকালে কি হয়, রাতের দৈর্ঘ্যটা হচ্ছে লম্বা হয়, দিনের দৈর্ঘ্যটা হচ্ছে ছোট হয়। যার কারণে আমরা বলতে পারবো রাত কেন লম্বা হয়, কারণ হচ্ছে সূর্য সেখানে হচ্ছে তির্যকভাবে কিরণ দেয়, অর্থাৎ কম সময়ের জন্য কিরণ দেয় বা আলো দেয়, যার কারণে কি হইতেছে, সেখানে দিন ছোট হইতেছে, রাত বড় হইতেছে। এইভাবে আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। আবার ধরেন আপনাকে বলা হলো যে সেপ্টেম্বর মাসে হচ্ছে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু, এটা আমরা বলতে পারি। কিন্তু এখানে দক্ষিণ গোলার্ধে উল্লেখ করা হলেও আপনি সবসময় চিন্তা করবেন উত্তর গোলার্ধ দিয়ে।
আবারও বলতেছি, আপনাকে যতই দক্ষিণ গোলার্ধ থেকে প্রশ্ন করুক, আপনি চিন্তা করবেন এই উত্তর গোলার্ধ থেকেই। বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। বাংলাদেশের সেপ্টেম্বর মাসে কি হয়? জুন মাসে আমরা একটু আগে বললাম কি গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালের পরে কোন ঋতু আসে? 4টা ঋতু যদি ভাগ করি, যেহেতু বর্ষাকাল হচ্ছে, বর্ষা ঋতু হচ্ছে আমরা ধরি না, তার মানে এই গ্রীষ্মের পরে সরাসরি চলে আসতেছে শরৎ। তাহলে এই সেপ্টেম্বরে উত্তর গোলার্ধে হচ্ছে শরৎকাল, তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? তার ঠিক বিপরীত ঋতু হবে, অর্থাৎ বসন্তকাল হবে। এবং বসন্ত আর শরৎকালে সাধারণত কি হয়? দিন এবং রাতের দৈর্ঘ্য হচ্ছে সমান হয়। এটা কেন হয়? দিন রাতের দৈর্ঘ্য কেন সমান হয়? এটার কারণ হচ্ছে সূর্য তখন এই নিরক্ষরেখার উপরে হচ্ছে লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে? এই যে নিরক্ষরেখাটা আছে, এই যে এই রেখাটার উপর লম্বভাবে, তখন এই যে কর্কট ক্রান্তির উপরেও দেয় না, এই মকর ক্রান্তি রেখার উপরেও দেয় না, ঠিক আছে? তখন হচ্ছে এই নিরক্ষরেখার উপরে দেয়, যার কারণে এইখানেও সমান তাপমাত্রা হয়, এখানেও সমান তাপমাত্রা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এই ঋতু পরিবর্তন বা হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে দিন রাত্রির যে তফাৎ যেটা আছে, এটা হচ্ছে আমরা এইভাবে আলোচনা করলাম। আর এইভাবে যদি আপনি পড়েন তাহলে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা থাকে অনেক বেশি। তারপর হচ্ছে এখান থেকে বিশেষ করে এমসিকিউ থেকে বেশি জরুরি হচ্ছে সিকিউটা এখান থেকে বেশি আসে। তো যার কারণে এটা যদি আপনি এই পদ্ধতিগুলো ফলো করেন, আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি এইভাবেই কি করতে পারবেন, 1, 2, 3, 4 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারেন। খালি এখানে 22, 21 এগুলো হচ্ছে মনে রাখলে হবে, আর কোনো কিছু মনে রাখা দরকার নেই। যে 22শে ডিসেম্বর আর 21শে জুন, এইটা হচ্ছে ওইখানে কি হয়, 22শে ডিসেম্বর হচ্ছে কি হয়, শীতকাল থাকে, আর ওইখানে এইটা বড় হয়, কি হয়, রাতটা বড় হয়, দিনটা ছোট হয়। এটা একটু মুখস্থ রাখলেই আর বাকিগুলো সব এমনিতেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমার এই পর্বের এই যে ঋতু পরিবর্তন সংক্রান্ত এবং দিবারাত্রি হ্রাস বৃদ্ধির যে কারণগুলো থাকে বা ব্যাখ্যাগুলো থাকে, এগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন কোনো পর্বে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।